16 মে 1961 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার এক সেনা অফিসার দক্ষিণ কোরিয়ার সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। গোটা বিশ্বের চোখে সে একজন স্বৈরশাসক, কিন্তু এই স্বৈরশাসকের কারণেই দক্ষিণ কোরিয়া আজ এতটা উন্নত। এই স্বৈরশাসক যখন দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নিয়েছিল, দেশটা তখন দারিদ্র্যে জর্জরিত। সেই দক্ষিণ কোরিয়ার রন্ধ্রে রন্ধ্রে ছিল দুর্নীতি, চতুর্দিকে ছিল বেকারত্ব আর ক্ষুধা। এই দুরবস্থা দূর করতেই তিনি বিদ্রোহ করে ক্ষমতায় বসেছিলেন। কিন্তু ঠিক 2 বছর পর ক্ষমতা ছেড়ে তিনি নির্বাচনের ব্যবস্থা করেন। সেই নির্বাচনেই তাকে দক্ষিণ কোরিয়ার মানুষ প্রেসিডেন্ট বানায়। ব্যাস, সেদিনই দক্ষিণ কোরিয়ার ভাগ্য খুলে যায়। আধুনিক দক্ষিণ কোরিয়ার স্থপতি হিসেবে যার কথা এতক্ষণ বলা হলো, তিনি পার্ক চুং হি। ছোটখাটো সাইজের এই মানুষটার লক্ষ্য ছিল পর্বতের মতো উঁচু, আকাশের মতো বিশাল আর ইস্পাতের মতো কঠিন। 18 বছরের শাসনামলে তিনি ঘুণে ধরা দক্ষিণ কোরিয়াকে চকচকে বানিয়ে দিলেও তাকে গুলি খেয়ে মরতে হয়েছিল। হ্যাঁ, বছরের পর বছর ধরে একটি দেশকে শূন্য থেকে শেখরে তোলার মূল্য দিতে হয়েছিল গুলি খেয়ে, তাও কাছের মানুষের রিভলভার থেকে। ক্যাপসুলের এই পর্বে পার্ক চুং হি কিভাবে দক্ষিণ কোরিয়াকে আধুনিক বানিয়েছেন এবং মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন, তার আগা থেকে গোড়া পর্যন্ত সব কিছু আলোচনা করা হবে। সাল 1910। তখন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বলে আলাদা কিছু ছিল না। গোটা কোরিয়াকে জাপান নিজেদের সাম্রাজ্যের অংশ করে নিয়েছিল। 1917 সালে অবিভক্ত সেই কোরিয়ার এক দরিদ্র কৃষক পরিবারে পার্ক চুং হির জন্ম হয়। ঘরে ছিল দারিদ্রতা আর বাইরে ছিল জাপানের অপমান, কেননা জাপান ধীরে ধীরে কোরিয়ার সংস্কৃতি মুছে ফেলছিল। স্কুলে জাপানি ভাষার গুরুত্ব বাড়ানো হচ্ছিল, অনেক কোরিয়ানকে জাপানি নাম গ্রহণে চাপ দেওয়া হচ্ছিল। এসবের মধ্যেও মেধাবী ছাত্র হিসেবে পার্ক চুং হি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন দাইগু শিক্ষক প্রশিক্ষণ কলেজে। এখানে পড়াশোনার খরচ অনেক কম ছিল। 1937 সালে তিনি স্নাতক শেষ করে শিক্ষকতা শুরু করেন, কিন্তু শ্রেণীকক্ষ তাকে আর টানছিল না। তাই 1940 সালে তিনি যোগ দেন জাপান নিয়ন্ত্রিত মানচুকু সামরিক একাডেমিতে। মানচুকু ছিল উত্তর পূর্ব চীনে জাপানের তৈরি একটি পুতুল রাষ্ট্র। যাই হোক, মিলিটারি একাডেমিতে নিজের ব্যাচের সেরা শিক্ষার্থীদের একজন হিসেবে পার্ক জাপানের মূল ভূখণ্ডে অবস্থিত ইম্পেরিয়াল জাপানিজ আর্মি একাডেমিতে পড়ার সুযোগ পেলেন। সে সময় খুব কম কোরিয়ানই এমন সুযোগ পেত। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় হল, জাপানি সাম্রাজ্য ভেঙে কোরিয়া স্বাধীন হল। কিন্তু শুরু হল নতুন সংকট। কোরিয়ার উত্তরে ছিল সোভিয়েত ইউনিয়নের প্রভাব, আর দক্ষিণে ছিল আমেরিকার প্রভাব। ফলে ভাষা ও সংস্কৃতি এক হলেও 1950 সালের 25 জুন কোরিয়ার 2 অংশে যুদ্ধ শুরু হল। উত্তর কোরিয়ার বাহিনীর আক্রমণে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রস্তুত ছিল না। অল্প কিছুদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল দখল হয়ে গেল। দক্ষিণ কোরিয়ার পরাজয় সময়ের ব্যাপার মাত্র। এমন সময় জাতিসংঘ বাহিনীর আগমন, এটা ছিল যুক্তরাষ্ট্রের মুখোশ। অন্যদিকে উত্তর কোরিয়ার পক্ষে সরাসরি যুদ্ধে নামে চীন, ফলে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয়। 3 বছর ধরে যুদ্ধ চলল। শেষ পর্যন্ত 1953 সালে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই যুদ্ধের কোনো বিজয়ী ছিল না, উভয় পক্ষই বিপুল ক্ষতির মুখে পড়ে। সামরিক ও বেসামরিক মিলিয়ে 30 থেকে 40 লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। কয়েক কোটি মানুষ ঘরছাড়া হয়। দক্ষিণ কোরিয়ার অবস্থা ছিল বেশি করুণ। রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ লাইন, কারখানা সব কিছু ধ্বংস হয়ে যায়। 1960 সালের দিকে দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় আফ্রিকার কিছু দরিদ্র দেশের চেয়েও কম ছিল। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন সিংম্যান রি। 1960 সালের নির্বাচনের পর বিরোধীরা অভিযোগ তোলে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। দেশ জুড়ে ছাত্র আন্দোলন শুরু হয়, সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে। শেষ পর্যন্ত সিংম্যান রি পদত্যাগ করতে বাধ্য হন। মানুষ ভেবেছিল এবার হয়তো সবকিছু বদলে যাবে, কিন্তু নতুন প্রধানমন্ত্রী চ্যাং মিয়নের সরকার ছিল খুবই দুর্বল। অর্থনীতি এগোচ্ছিল না, বেকারত্ব বাড়ছিল। এসব দেখে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। তাদের একজন ছিলেন পার্ক চুং হি। তার বিশ্বাস ছিল দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় সমস্যা হল অদক্ষ নেতৃত্ব। জাপানে পড়াশোনার ও ট্রেনিংয়ের কারণে তিনি প্রায় ভাবতেন মাত্র কয়েক দশকের মধ্যে জাপান কিভাবে শিল্প শক্তি হয়ে উঠল। জাপান পারলে দক্ষিণ কোরিয়া কেন পারবে না? এসব ভাবতে ভাবতে একটা সেনা অভ্যুত্থান ছাড়া তিনি কোনো সমাধান দেখছিলেন না। কয়েকজন বিশ্বস্ত সামরিক কর্মকর্তাকে নিয়ে পার্ক পরিকল্পনা করতে থাকেন। মাসের পর মাস গোপন বৈঠকের পর আসে সেই দিন, 1961 সালের 16 মে। ভোর 3টার দিকে শুরু হওয়া সেনা অভ্যুত্থান দিনের আলো আসার সাথে সাথে সফল হয়। ক্ষমতা চলে আসে পার্ক চুং হির হাতে। কিন্তু একটা বড় সমস্যা তখনও রয়ে গেছে। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র এই ক্ষমতা দখলকে ভালো চোখে দেখেনি। সেই সময়টায় দক্ষিণ কোরিয়া সামরিক ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। কেনেডি প্রশাসন স্পষ্ট জানিয়ে দিল সামরিক সরকার স্থায়ী হতে পারবে না।
কোরিয়াকে অবশ্যই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনে ফিরতে হবে। পার্ক জানতেন বিরোধে জড়ানো মানে জলে বসে কুমিরের সঙ্গে লড়া। তিনি জানিয়ে দিলেন দেশকে আগে স্থিতিশীল করতে হবে এবং অর্থনীতিকে দাঁড় করাতে হবে, তারপর নির্বাচন হবে। এটা শুনে আমেরিকা শান্ত হয়। এবার পার্কের অ্যাকশনে যাওয়ার পালা। প্রথমে শুরু করলেন দুর্নীতি বিরোধী অভিযান। বহু সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে তদন্ত শুরু হলো। অনেকের অভিযোগ ছিল পার্ক সহজে ক্ষমতা ছাড়বে না। অথচ 2 বছর পর 1963 সালে নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে পার্ক সেনাবাহিনী থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন। তারপর বেসামরিক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলেন। তীব্র প্রতিযোগিতার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে পার্ক নির্বাচিত হলেন। একটা দেশকে এগিয়ে নিতে হলে তেল ও গ্যাসের মতো খনিজ সম্পদ লাগে, দক্ষ মানব সম্পদ লাগে, বিদেশি বিনিয়োগও লাগে। কিন্তু দক্ষিণ কোরিয়ার কাছে এসবের কিছুই ছিল না। 1962 সালে পার্ক প্রথমে 5 বছরের উন্নয়ন পরিকল্পনা করলেন। এর লক্ষ্য ছিল খুব সহজ। যেভাবেই হোক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে, রাস্তা বানাতে হবে, সার এবং সিমেন্ট কারখানা গড়তে হবে। এগুলো করতে পারলে দেশের কোমর শক্ত হবে। এরপর হলো পরের 5 বছরের পরিকল্পনা। এখানে শুধু অবকাঠামো নয়, রপ্তানিতেও ফোকাস করা হলো। সেই সঙ্গে কারখানা গড়া আর বিদেশি বাজারে ঢোকার পরিকল্পনা করা হলো। এরপর আসে আরও 5 বছরের পরিকল্পনা। এখানে জোর দেওয়া হলো ভারী শিল্পে। এরপর আরও 5 বছরের পরিকল্পনা করা হয়, যেখানে প্রযুক্তিতে জোর দেওয়া হয়। মোট 5 ধাপে 20 বছরের পরিকল্পনা। এই পুরো প্রক্রিয়ার পেছনে ছিল অর্থনৈতিক পরিকল্পনা বোর্ড বা ইপিবি। এই বোর্ডে পার্ক সাধারণ রাজনীতিবিদদের না বসিয়ে ইকোনমিস্ট ও ইঞ্জিনিয়ারদের বসিয়েছিলেন, যার সুফল তারা আজও পাচ্ছে। কিন্তু পরিকল্পনা করলেই তো হবে না, টাকা কোথায়? দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের কাছে ডলার নেই। পার্ক বের করলেন এক অভিনব উপায়। হাজার হাজার কোরিয়ান খনিজ শ্রমিক ও নার্সকে পাঠানো হলো পশ্চিম জার্মানিতে। জার্মানির তখন শ্রমিক দরকার, আর কোরিয়ার দরকার ডলার। দুই পক্ষের স্বার্থ মিলে গেল। 1964 সালে পার্ক নিজে পশ্চিম জার্মানি সফরে গিয়ে শ্রমিক ও নার্সদের সঙ্গে দেখা করেন। কয়টা দেশের প্রেসিডেন্টকে দেখেছেন বিদেশ সফরে গিয়ে প্রবাসীদের সঙ্গে দেখা করছেন? স্বয়ং প্রেসিডেন্টের আগমনে কোরিয়ান প্রবাসীরা উৎসাহ পায়। 1963 থেকে 1977 সালের মধ্যে প্রায় 8,000 খনিজ শ্রমিক ও 10,000-এর বেশি নার্স পশ্চিম জার্মানিতে কাজ করেছেন। পার্ক বলেছিলেন, আজ আমরা কষ্ট করছি যাতে আগামী প্রজন্মকে আর এই কষ্ট করতে না হয়। 1965 সালে পার্ক জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিলেন। এতে বহু মানুষ ক্ষেপে যায়, কারণ মাত্র 20 বছর আগেও জাপান ছিল কোরিয়ার দখলদার শাসক। মানুষ এখনও সেই অপমানের স্মৃতি ভুলতে পারেনি। ফলে পার্ককে বিশ্বাসঘাতক তকমা দিয়ে দেশজুড়ে বিক্ষোভ শুরু হলো। কিন্তু পার্কের যুক্তি ছিল সহজ। কোরিয়ার দরকার জাপানের প্রযুক্তি, বিশাল বাজার আর বিনিয়োগ। তখন এক চুক্তির মাধ্যমে জাপান দক্ষিণ কোরিয়াকে $300 মিলিয়ন অনুদান এবং $200 মিলিয়ন স্বল্প সুদী ঋণ দেয়। তখনকার সময় $500 মিলিয়ন পাওয়া মানে বিশাল কিছু। দক্ষিণ কোরিয়ার শিল্পায়নের মূল ভিত্তি ছিল এই চুক্তি। পার্ক চুংহি বুঝেছিলেন দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ বাজার খুব ছোট, শুধু দেশের ভেতরে বিক্রি করে উন্নতি করা সম্ভব না। তিনি রপ্তানি বাড়িয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেন। প্রতি মাসে অনুষ্ঠিত হতো বিশেষ রপ্তানি সভা। সভায় স্বয়ং প্রেসিডেন্টের সঙ্গে থাকতেন মন্ত্রী, বড় ব্যবসায়ী ও শিল্পপতিগণ। কোন কোম্পানি কতটা রপ্তানি করেছে, রপ্তানিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, সবকিছু খুঁটিয়ে আলোচনা হতো। 1962 সালে দক্ষিণ কোরিয়ার রপ্তানি ছিল মাত্র $55 মিলিয়ন। 1971 সালে তা $1 বিলিয়ন ছাড়িয়ে যায়, আর 1979 সালে পৌঁছে যায় প্রায় $15 বিলিয়ন। মাত্র 1.5 দশকে প্রায় 200 গুণ বৃদ্ধি। ভাবুন একবার, তাদের এই এক্সপোর্ট মিরাকলের পেছনে ছিল কিছু বিশাল ব্যবসায়িক পরিবার, যারা পরে পুরো বিশ্বের কাছে পরিচিতি পায় স্যামসাং, হুন্দাই ও এলজি নামে। পার্ক বুঝেছিলেন অর্থনীতিকে ঠিক করতে হলে বেসরকারি খাতকে সামনে আনতে হবে, তাদের সুবিধা অসুবিধা বুঝতে হবে। তাই তিনি কিছু কোম্পানিকে ঋণ, কর ছাড় সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিতে শুরু করলেন। তবে একটা শর্ত ছিল, রপ্তানি বাড়িয়ে সরকারকে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। ব্যর্থ হলে সুবিধা বন্ধ, সফল হলে আরও সুযোগ। এভাবে জন্ম নেয় দক্ষিণ কোরিয়ার চেবল ব্যবস্থা। চেবল মানে পরিবার নিয়ন্ত্রিত বিশাল ব্যবসায়িক গ্রুপ। আরও সহজ করে বললে, চেবল হলো দক্ষিণ কোরিয়ার বড় বড় শিল্পপতিদের নিয়ে গঠিত একটা দল। কিন্তু কেউ কেউ দাবি করে পার্কের কারণে বড় ব্যবসায়ীরা অতিরিক্ত সুবিধা পাচ্ছে। কিন্তু আজ 60 বছর পর বোঝা যাচ্ছে, পার্কের সেই সিদ্ধান্তের কারণে স্যামসাং, হুন্দাই ও এলজির মতো কোম্পানি গোটা বিশ্ববাজার কাঁপাচ্ছে। 1970 সালের দিকে পার্ক আরেকটি বড় সিদ্ধান্ত নিলেন। তিনি একটা আধুনিক ইস্পাত কারখানা বানাতে চান। কেননা গাড়ি বানাতে চাইলে, জাহাজ তৈরি করতে চাইলে, এমনকি সেতু নির্মাণেও কাঁচামাল হিসেবে ইস্পাত লাগবেই লাগবে। শুনে মনে হতে পারে ইস্পাত কারখানা বানানো আর কতটা কঠিন কাজ। কিন্তু তখনকার দক্ষিণ কোরিয়ার জন্য এটা ছিল প্রায় অসম্ভব প্রকল্প। কারণ দেশে কয়লা নেই, পুঁজি নেই, অভিজ্ঞতা নেই। জাপানের সঙ্গে সেই $500 মিলিয়ন চুক্তির একটা অংশ ইস্পাত প্রকল্পে ঢালা হলো। 1968 সালে প্রতিষ্ঠিত হল পোহাং আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, সংক্ষেপে পসকো। শুরুতে অনেকেই এটাকে পাগলামি মনে করেছিল,
কিন্তু কয়েক বছরের মধ্যে সে পাগলামি সাফল্যে পরিণত হল। 1973 সালে প্রথম পর্যায়ের উৎপাদন শুরু হয়, আর খুব অল্প সময়ের মধ্যেই পোস্কো বিশ্বের সবচেয়ে দক্ষ ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়। এখানকার ইস্পাতই পরে দক্ষিণ কোরিয়ার জাহাজ, গাড়ি কারখানা, সেতু আর রেলপথ প্রকল্পে দুহাত ভরে স্টিল দিয়েছে। ইস্পাতের পর পার্কের নজর গেল জাহাজ নির্মাণে। শখের জন্য না, জাহাজ শিল্প তাদের প্রয়োজন ছিল, কারণ দক্ষিণ কোরিয়ার 3 দিকে সমুদ্র। তারা কিছু আমদানি রপ্তানি করতে চাইলে সমুদ্র পথ আর জাহাজই ভরসা। কিন্তু সমস্যা হলো দক্ষিণ কোরিয়া আগে কখনো বড় জাহাজ বানায়নি। তবে পার্ক বিশ্বাস করতেন জাপান যখন পেরেছে তখন কোরিয়াও পারবে। তিনি দেশের বড় বড় ব্যবসায়ী তথা চেবল প্রধানদের ডেকে মিটিং করেন, কিন্তু জাহাজ বানানো বিশাল ঝুঁকি হওয়ায় অনেকে পিছিয়ে যায়। কেবল একজন মানুষ এই চ্যালেঞ্জ নিতে রাজি হয়েছিলেন, তিনি হুন্দাইয়ের প্রতিষ্ঠাতা চুং জু ইয়ং। ফলে জাহাজ তৈরির দায়িত্ব পেল হুন্দাই। কিন্তু তাদের টাকা কোথায়? ঋণ নেওয়ার জন্য চুং জু ইয়ং লন্ডনের বিখ্যাত ব্যাংক বার্কলেসে যান, কিন্তু জাহাজ বানানোর অভিজ্ঞতা না থাকায় ঋণের চাকা আটকে যায়। তখন চুং জু ইয়ং তার পকেট থেকে দক্ষিণ কোরিয়ার একটা 500 ওন তথা টাকার নোট বের করে ব্যাংক কর্মকর্তাদের দেখান। সেই নোটে কোরিয়ার ঐতিহ্যবাহী কচ্ছপ জাহাজের ছবি আঁকা ছিল, যা কোরিয়ানরা 1500 শতকে বানিয়েছিল। চুং জু ইয়ং বলেন, ব্রিটিশরা 1800 শতকে লোহার জাহাজ বানাতে শুরু করেছে, কিন্তু আমরা কোরিয়ানরা আপনাদের চেয়ে 300 বছর আগেই লোহার যুদ্ধজাহাজ বানিয়েছি। আমাদের রক্তে এই প্রতিভা আছে। এই আত্মবিশ্বাস দেখিয়ে হুন্দাইয়ের মালিক ঋণ পেয়ে যায়। কিন্তু জাহাজ নির্মাণে অভিজ্ঞতা না থাকায় হুন্দাই স্কটল্যান্ডের একটি কোম্পানি থেকে জাহাজের নকশা কিনে নেয়। আর জাহাজ বানানোর কারিগরি জ্ঞান শেখার জন্য তারা কোরিয়ান প্রকৌশলীদের জাপানি ও ইউরোপীয় শিপইয়ার্ডে পাঠিয়ে দিন-রাত ট্রেনিং করায়। এরপর হুন্দাই গাড়ি তৈরি করতে শুরু করে, এবং তারপর তো ইতিহাস। আপনি হুন্দাই লিখে গুগলে সার্চ দিলে গাড়ির ছবি ছাড়া আর কিছুই পাবেন না। হুন্দাই বর্তমানে বিশ্বের 193টি দেশে গাড়ি বিক্রি করে। কিন্তু পার্ক যদি জাহাজ নির্মাণের সেই দায়িত্ব না দিত, তাহলে হুন্দাই কি আজকের অবস্থানে আসতে পারত? এতক্ষণে হয়তো ভাবছেন পার্ক চুং হি তার দেশের ব্যবসায়ীদের প্রতি খুব দয়ালু। আসলে তা না। এই ব্যবসায়ীদেরই তিনি দুর্নীতির দায়ে জেলে ভরেছিলেন। একটা দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতি ছেটে ফেলতে হবে। পার্ক তা ভালো মতোই জানতেন। তিনি ক্ষমতায় বসার আগে ব্যবসায়ীরা রাজনৈতিক নেতাদের ঘুষ দিয়ে ট্যাক্স ফাঁকি দিত, সরকারি ব্যাংক থেকে কোটি কোটি টাকার ঋণ নিয়ে বিদেশে পাচার করত। শুধু তাই না, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটত। পুরো দক্ষিণ কোরিয়া ছিল গুটি কয়েক চোরা কারবারি আর অসৎ ব্যবসায়ীদের হাতে জিম্মি। তাই ক্ষমতা গ্রহণের ঠিক 12 দিনের মাথায় পার্ক এক অবিশ্বাস্য অভিযান শুরু করেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ক্লিন আপ। এক রাতের মধ্যে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় এবং প্রভাবশালী 24 জন ধনকুবের ও ব্যবসায়ীকে গ্রেফতার করে সামরিক ব্যারাকে পুরে দেওয়া হয়। এদের মধ্যে ছিলেন স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি বিয়ং চুলের মতো তৎকালীন কোরিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও। সাধারণ মানুষ ও আমলারা বুঝতে পারে, এত বড় ব্যবসায়ী যদি সরকারের থাবা থেকে বাঁচতে না পারে, তাহলে কেউই পারবে না। কথিত আছে, পার্কের সামরিক পুলিশ এই ব্যবসায়ীদের সাধারণ কয়েদিদের মতো চটের পোশাক পরিয়ে গলায় প্লেকার্ড ঝুলিয়ে শহরের ব্যস্ত রাজপথে হাঁটিয়েছিল। সেই প্লেকার্ডগুলোতে বড় বড় অক্ষরে লেখা ছিল, আমি একজন দুর্নীতিবাজ চোর। এরপর সরকারি কর্মকর্তাদের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্কের নীতি ছিল সহজ। নতুন জামানায় দুর্নীতির একমাত্র শাস্তি হল চরম সামাজিক অপমান এবং দীর্ঘমেয়াদী জেল। কিন্তু জীবন্ত সিনেমা নয়। শীর্ষ ব্যবসায়ীদের গ্রেফতার করার পর পার্কের সামনে নতুন সমস্যা হাজির হয়। তিনি যদি দেশের সব বড় ব্যবসায়ীকে আজীবন জেলে আটকে রাখেন, তবে ব্যবসা বাণিজ্য পুরোপুরি ধসে পড়বে। নতুন কোনো কলকারখানা গড়ে তো উঠবেই না, আগেরগুলো বন্ধ হয়ে যাবে। ফলে বেকারত্ব আরও বাড়বে। পার্ক যেহেতু একজন খাঁটি বাস্তববাদী সেনা কর্মকর্তা ছিলেন, তাই তিনি আবেগ দিয়ে নয়, বরং দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ দিয়ে এর সমাধান করতে চাইলেন। তিনি জেলে থাকা ব্যবসায়ীদের সাথে সমঝোতায় বসেন। পার্ক তাদের সামনে দুটি পথ খোলা রাখেন। প্রথম পথ, দুর্নীতি ও ট্যাক্স ফাঁকির অপরাধে আজীবন জেল এবং সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে। দ্বিতীয় পথ, আগের সরকারের আমলে তারা যে পরিমাণ টাকা কর ফাঁকি দিয়েছে বা অবৈধভাবে আয় করেছে, সেই সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে দিতে হবে। তবে এই জরিমানা নগদে বা ডলারে দিতে হবে না। এ টাকা দিয়ে ব্যবসায়ীদের নিজ খরচে দেশের মাটিতে বড় বড় সার কারখানা, সিমেন্ট কারখানা এবং বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে হবে। সহজ কথায় পার্ক ব্যবসায়ীদের চুরি করার টাকাকে দেশে বিনিয়োগ করতে বললেন। কোনো উপায় না দেখে ব্যবসায়ীরা পার্কের প্রস্তাব মানতে বাধ্য হয়। স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা সহ অন্যান্য ব্যবসায়ীরা তাদের বড় বড় কোম্পানির শেয়ার এবং কারখানার মালিকানা সরকারের উন্নয়ন তহবিলে লিখে দেয়। ব্যবসায়ীদের শায়েস্তা করার পর পার্কের পরবর্তী টার্গেট ছিল সরকারি সচিবালয় এবং প্রশাসন। তৎকালীন দক্ষিণ কোরিয়ার সরকারি অফিসগুলোর অবস্থা ছিল এমন যে সামান্য একটা ফাইলের সই করতে হলেও টেবিলের নিচ দিয়ে লেনদেন করতে হতো। সরকারি চাকরিজীবী হওয়া মানেই ছিল রাতারাতি বড়লোক হওয়ার লাইসেন্স পাওয়া। তাই পার্ক একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেন, যার নাম ছিল বোর্ড অফ অডিট অ্যান্ড ইন্সপেকশন, সংক্ষেপে BAI।
এই কমিশনকে যে কোনো সরকারি অফিসে যে কোনো মন্ত্রীর দপ্তরে আকস্মিক হানা দেওয়া এবং ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করার অসীম ক্ষমতা দেওয়া হয়েছিল। পার্কের নির্দেশে 1 বছরের মধ্যে প্রায় 4000-এর বেশি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, পুলিশ অফিসার এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দুর্নীতির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অনেককে সামরিক আদালতে বিচার করে দীর্ঘমেয়াদী সাজা দেওয়া হয়। তবে তৎকালীন কোরিয়ায় সরকারি কর্মকর্তাদের বেতন ছিল অত্যন্ত কম, যার কারণে তারা সংসার চালাতে ঘুষ নিতেন। পার্ক আমলাতন্ত্রকে সৎ রাখতে সৎ এবং মেধাবী কর্মকর্তাদের বেতন এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেন। এছাড়া সম্পূর্ণ মেধার ভিত্তিতে তরুণ অফিসারদের নিয়োগ দেওয়া শুরু হয়। জেল জরিমানা করে দুর্নীতি সাময়িকভাবে কমানো যায়, কিন্তু সিস্টেম থেকে চিরতরে মুছে ফেলা যায় না। এজন্য পার্ক ঠিক করলেন তিনি এই সিস্টেমটাই উপড়ে ফেলবেন। দক্ষিণ কোরিয়ার আগের সরকারগুলোর আমলে দুর্নীতি হতো মূলত লাইসেন্স দেওয়ার বিনিময়ে। আমলারা নিজেদের পছন্দের ব্যবসায়ীদের আমদানির পারমিট দিত এবং বিনিময়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নিত। পার্ক এ লাইসেন্স দেওয়ার পুরো সিস্টেমটাই চিরদিনের জন্য বন্ধ করে দেন। তিনি নিয়ম করেন কোনো মন্ত্রী বা আমলা নিজের ইচ্ছে মতো কোনো কোম্পানিকে লাইসেন্স ও সস্তা ব্যাংক ঋণ দিতে পারবে না। ঋণ বা সরকারি সুবিধা পাওয়ার একমাত্র মাপকাঠি হবে রপ্তানি পারফরমেন্স। প্রতি মাসের শেষে রাষ্ট্রপতির কার্যালয়ে যে বিশেষ রপ্তানি সভা হতো, সেখানে ডেটাশিট নিয়ে বসা হতো। কোন কোম্পানি ইন্টারন্যাশনাল মার্কেটে কত ডলারের পণ্য বিক্রি করছে তার নিখুঁত হিসাব সরাসরি পার্কের টেবিলে চলে আসত। যে কোম্পানি সবচেয়ে বেশি রপ্তানি করত তারা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী মাসের জন্য সরকারি কর ছাড় এবং কম সুদে ঋণ পেয়ে যেত। এখানে কোনো আমলার দয়া বা ঘুষের কোনো সুযোগ ছিল না। দেশের অর্থনীতি ও দুর্নীতি সংস্কার করতে করতে পার্ক নজর দেন শিক্ষা খাতে। দক্ষিণ কোরিয়ার দরকার ছিল কারিগরি দক্ষতা সম্পন্ন লোকবল, কিন্তু দেশটির শিক্ষা ব্যবস্থায় বড় রকমের গলদ ছিল, যা থেকে শুধু শিক্ষিত বেকার বের হতো। পার্ক চলমান শিক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের সার্জারি চালাতে বাধ্য হলেন। তিনি সাধারণ হাইস্কুলগুলোর বাজেট ও আসন সংখ্যা কমিয়ে দিয়ে পুরো দেশের মনোযোগ ঘুরিয়ে দেন কারিগরি শিক্ষার দিকে। তিনি দেশ জুড়ে শত শত ভোকেশনাল হাইস্কুল গড়ে তোলেন। এই হাইস্কুলগুলোর ভেতরে আধুনিক কারখানার আদলে উন্নত ল্যাব ও ওয়ার্কশপ ছিল। ফলে শিক্ষার্থীরা যা যা শিখছিল তার সবই বাস্তবে কাজে লাগছিল। পার্ক ঘোষণা করেন যেসব গরিব ও মধ্যবিত্ত ঘরের সন্তানরা এই কারিগরি স্কুলগুলোতে ভর্তি হবে তাদের পুরো পড়াশোনার খরচ রাষ্ট্র বহন করবে। তিনি হুন্দাই ও স্যামসাংয়ের মতো বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করেন। নিয়ম করা হলো এই কারিগরি স্কুল থেকে যারা ভালো রেজাল্ট নিয়ে বের হবে তারা সরাসরি এই কোম্পানিগুলোতে চাকরি পাবে। রাতারাতি কোরিয়ান সমাজে এক অবিশ্বাস্য পরিবর্তন ঘটে গেল। যে কারিগরি খাতকে মানুষ আগে নিচু চোখে দেখত, চাকরির শতভাগ গ্যারান্টির কারণে তা হয়ে উঠল কোরিয়ার সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ পেশা। কারিগরি শিক্ষার এই জোয়ারের মাঝেই 1974 সালে পার্ক আরেকটা যুগান্তকারী পলিসি নেন, যার নাম হাই স্কুল সমতাকরণ নীতি। তৎকালীন কোরিয়ায় হাতে গোনা কয়েকটি এলিট হাইস্কুল ছিল, যেখানে কেবল বড়লোক বা প্রভাবশালী আমলাদের সন্তানরা পড়ার সুযোগ পেত। এলিটদের এই আধিপত্য এক ধাক্কায় ভেঙে দিতে পার্ক সেসব স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে লটারি ব্যবস্থা চালু করেন। ফলে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এলিটদের সঙ্গে মানসম্মত শিক্ষার সুযোগ পায়। এ তো গেল স্কুল সংস্কার, যেখান থেকে দক্ষ টেকনিশিয়ান তৈরি হয়। আসল কাজ এখনও বাকি। এবার পার্কের নজর গেল উচ্চ স্তরের বৈজ্ঞানিক গবেষণার দিকে, মানে বিশ্ববিদ্যালয় লেভেলে। কোরিয়ার সবচেয়ে বড় সমস্যা ছিল ব্রেন ড্রেন বা মেধার পাচার। দেশের টপ লেভেলের ছাত্ররা উচ্চশিক্ষার জন্য আমেরিকা ও ইউরোপে গিয়ে আর নিজের দেশে ফিরে আসত না। এ জাতীয় সংকট রুখতে 1971 সালে পার্ক তার জীবনের সেরা সিদ্ধান্তটা নেন। তিনি আমেরিকার কাছ থেকে $1 মিলিয়ন ঋণ নিয়ে সিওলে প্রতিষ্ঠা করেন এক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, নাম কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে KAIST। সরকার ঋণ নিয়ে বানালেও এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষা মন্ত্রণালয় থেকে মুক্ত করে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ায় একটা নিয়ম আছে, এখানে প্রাপ্তবয়স্ক ছেলেদের বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। যত ধনী ঘরের সন্তানই হোক না কেন, মিলিটারি ট্রেনিং নিতেই হবে। তবে পার্ক কাইস্টের ছাত্রদের জন্য এই নিয়ম মাফ করে দেন। তখন যেসব কোরিয়ান বিজ্ঞানী উন্নত দেশগুলোতে কাজ করছিল, পার্ক তাদের কাছে চিঠি লেখেন। তিনি জানান কোরিয়া আর আগের মতো নেই, এখানে মেধার মূল্যায়ন হচ্ছে। বিজ্ঞানীদের সুবিধার জন্য সরকারিভাবে আধুনিক কোয়ার্টার, ল্যাব এবং বিপুল গবেষণার ফান্ড দেওয়া হয়, যা কোরিয়ার সরকারি আমলাদের সুযোগ সুবিধার চেয়েও বেশি ছিল। ফলে বিজ্ঞানীরা জন্মভূমিতে ফিরতে শুরু করে। 1960 সালে যে দেশে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছিল মাত্র 1 লাখ, পার্কের 18 বছরের দূরদর্শী শাসনামলে তা বেড়ে দাঁড়ায় প্রায় 6 লাখে। এই মেধাবীদের হাত ধরেই কোরিয়া নিজস্ব প্রযুক্তির মহাসড়কে উঠে পড়ে। পার্ক চুংহির সবচেয়ে বড় গুণ হল তিনি বড় বড় সংকটের সহজ সহজ সমাধান বের করতে পারতেন। কয়েকটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝে নিন। 1970 সালের দিকে পার্ক একটা অদ্ভুত সমস্যা দেখতে পেলেন। শহর দ্রুত উন্নত হচ্ছে, কারখানা বাড়ছে, রপ্তানি বাড়ছে, কিন্তু গ্রামের মানুষ সেই গতিতে এগোতে পারছে না। কিন্তু গ্রামের চেহারা বদলাতে অনেক সময় লাগত। এজন্য সরকার হাজার হাজার গ্রামে বিনামূল্যে সিমেন্ট ও নির্মাণ সামগ্রী পাঠায়। সরকার শুধু উপকরণ দিচ্ছে, কাজ করবে গ্রামের মানুষরাই। যে গ্রাম ভালো কাজ করতে পারবে তারা আরও সহায়তা পাবে।
যে গ্রাম কাজ করবে না তারা পাবে না। ফলে শুরু হলো এক ধরনের প্রতিযোগিতা। গ্রামবাসীরা নিজেরাই রাস্তা বানাতে লাগলো, সেচ ব্যবস্থা উন্নত করলো, নতুন ঘর তৈরি করলো, ঘরের ছাউনির বদলে টেকসই ছাদ ব্যবহার শুরু হলো। অল্প কয়েক বছরের মধ্যে হাজার হাজার গ্রামের চেহারা বদলে গেল। সমস্যা পরিণত হলো উন্নয়নে। পরে বিশ্বব্যাংক সহ অনেক আন্তর্জাতিক সংস্থা এই কর্মসূচি নিয়ে গবেষণা করেছে। আজও আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে পার্কের এই মডেল নিয়ে আলোচনা হয়। এবার সংকটটা তেল নিয়ে। 1973 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর তেলের দাম কয়েক গুণ বেড়ে গেল। অনেক দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেল। দক্ষিণ কোরিয়া যেহেতু আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল ছিল, তাই তাদের পঙ্গু হওয়াটা ছিল সময়ের ব্যাপার। কিন্তু পার্ক আবারও সংকটের মধ্যে সুযোগ খুঁজে পেলেন। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো তখন বিপুল অর্থ ব্যয় করে নতুন শহর, রাস্তা, বন্দর ও অবকাঠামো নির্মাণ করছিল। দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো সেই বাজারে প্রবেশ করতে শুরু করল। হুন্দাই, ডেও, স্যামসাং সহ বিভিন্ন প্রতিষ্ঠান সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে বড় বড় নির্মাণ প্রকল্প পেতে শুরু করল। হাজার হাজার কোরিয়ান প্রকৌশলী ও শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করতে গেল। তারা দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠাতে লাগলো। ফলে অধিক দামে তেল কিনতে মিডল ইস্টে যে অর্থ যেত, সে অর্থ আবার কোরিয়ায় ফেরত আসত। পার্ক চুংহি নিজে একজন সেনা অফিসার ছিলেন। এজন্য তিনি বুঝতেন, দক্ষিণ কোরিয়া যদি টিকে থাকতে চায় তাহলে শুধু অর্থনীতি নয়, সেনাবাহিনীকেও আধুনিক করতে হবে। প্রথম কাজ হিসেবে তিনি সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। অনেক সিনিয়র অফিসারকে বাধ্যতামূলক অবসরে পাঠান। যাদের রাজনৈতিক আনুগত্য বেশি কিন্তু সামরিক দক্ষতা কম, তাদের সরিয়ে দেওয়া হয়। পদোন্নতিতে মেধা ও পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এতে অসন্তোষ তৈরি হলেও বাহিনীর প্রতি সবার ভরসা বাড়তে থাকে। পার্ক আমেরিকার সঙ্গে সামরিক সহযোগিতা আরও গভীর করেন। হাজার হাজার কোরিয়ান অফিসারকে আমেরিকায় পাঠানো হয় প্রশিক্ষণের জন্য। ফিরে এসে তারা কোরিয়ান বাহিনীতে সেই অভিজ্ঞতা ছড়িয়ে দেয়। এসবের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার প্রতিটি সক্ষম পুরুষের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ বাস্তবায়নের ব্যাপারটা কড়াকড়ি করা হয়। ফলে বিশাল একটা রিজার্ভ ফোর্স তৈরি হয়ে যায়। পার্কের সবচেয়ে বিতর্কিত এবং একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আসে 1965 সালে। সেটা ছিল ভিয়েতনাম যুদ্ধ। আমেরিকা তখন দক্ষিণ ভিয়েতনামে যুদ্ধ করছিল। ওয়াশিংটন মিত্র দেশগুলোর কাছে সৈন্য চায়। অনেক দেশ অস্বীকৃতি জানায়, কিন্তু পার্ক সুযোগ দেখতে পান। তিনি সৈন্য পাঠাতে রাজি হন। 1964 থেকে 1973 সালের মধ্যে প্রায় 3,20,000 দক্ষিণ কোরিয়ান সৈন্য ভিয়েতনামে মোতায়েন করা হয়। এটা ছিল আমেরিকার পর দ্বিতীয় বৃহত্তম বিদেশি সেনা উপস্থিতি। দক্ষিণ কোরিয়ার সেনারা জঙ্গলে যুদ্ধ করেছে, গেরিলা বিরোধী অভিযান চালিয়েছে। ফলে যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে, যা উত্তর কোরিয়ার মতো খ্যাপাটে প্রতিবেশীকে জব্দ করতে দরকার ছিল। এর পাশাপাশি দক্ষিণ কোরিয়া বিপুল অর্থনৈতিক সুবিধাও পায়। এই অর্থের একটি অংশ পরে কোরিয়ার প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে ব্যবহৃত হয়। এর মধ্যে একটা অঘটন ঘটে যায় 1968 সালের জানুয়ারি। তখন উত্তর কোরিয়ার নেতা ছিলেন কিম জং উনের দাদা কিম ইল সাং। তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ককে খতম করার পরিকল্পনা করেন। এজন্য কিমের দাদা ইউনিট 124 নামের একটি বিশেষ বাহিনীকে বেছে নেন। এর মোট সদস্য ছিল 31 জন। এরা ছিল উত্তর কোরিয়ার সেরা কমান্ডোদের মধ্যে বাছাইকৃত কমান্ডের দল। প্রায় 2 বছর ধরে তাদের ট্রেনিং দিয়ে প্রস্তুত করা হয়েছিল। 1968 সালের 17 জানুয়ারি 31 জন কমান্ডো দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে। তখন সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এখনকার মতো উন্নত ছিল না। 4 দিন পর 21 জানুয়ারি কমান্ডো দলটা রাজধানীর কাছাকাছি পৌঁছে যায়। তারা দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ইউনিফর্ম পরেছিল। তাদের টার্গেট ছিল ব্লু হাউস, যেখানে প্রেসিডেন্ট পার্ক বাস করেন। পথে কিমের কমান্ডোরা কয়েকজন স্থানীয় বাসিন্দাদের মুখোমুখি হয়। লোকগুলো সন্দেহ হয়, তারা দ্রুত খবর ছড়িয়ে দেয়। এখন দক্ষিণ কোরিয়ার পুরো নিরাপত্তা বাহিনী সতর্ক হয়ে যায়। এদিকে উত্তর কোরিয়ার কমান্ডোরা ব্লু হাউস থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থান করছে। কিন্তু ব্লু হাউসের কাছে পৌঁছানোর পর একটা পুলিশ চেকপয়েন্টে তাদের থামানো হয়। একজন পুলিশ কর্মকর্তা তাদের পরিচয় নিয়ে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ শুরু করে। ধরা পড়ার উপক্রম হলে উত্তর কোরিয়ার কমান্ডোরা গুলি চালায়। সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী, পুলিশ, বিশেষ ইউনিট সহ যত ফোর্স আছে সবাই নেমে পড়ে। সংখ্যায় তারা মাত্র 31 জন হলেও সিউল ও আশেপাশের এলাকায় কয়েকদিন ধরে সংঘর্ষ চলেছিল। 31 জন কমান্ডোর মধ্যে 28 জন নিহত হয়, একজনকে জীবিত আটক করা হয়, আর বাকি 2 জন উত্তর কোরিয়ায় ফিরে যেতে সক্ষম হয়। মৃত্যুর মুখ থেকে ফিরে পার্ক চুং হি উত্তর কোরিয়ার অনুপ্রবেশ ঠেকাতে নতুন ইউনিট তৈরি করেন। বিশ্ব রাজনীতিতে একটা কথা আছে, আমেরিকা যার বন্ধু থাকে তার শত্রুর দরকার পড়ে না। পার্ক জানতেন তার সেনাবাহিনী দিন দিন শক্তিশালী হলেও তাদের অধিকাংশ অস্ত্রই আমেরিকান। ট্যাঙ্ক, কামান, গোলাবারুদ সহ সবকিছুই আমেরিকান। অর্থাৎ যুদ্ধ শুরু হলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ভাগ্যের বড় অংশ নির্ভর করবে ওয়াশিংটনের সিদ্ধান্তের উপর। পার্ক এটা মেনে নিতে রাজি ছিলেন না। 1969 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করেন এশিয়ার মিত্রদের নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি নিতে হবে। পার্ক বুঝতে পারেন অস্ত্র তৈরিতে স্বনির্ভর হতেই হবে। 1974 সালে পার্ক শুরু করেন ইউলগোক প্রকল্প। এর লক্ষ্য ছিল দেশীয় অস্ত্র নির্মাণ করে পরনির্ভরতা কাটানো। হুন্দাই ও ডেউ সহ আরও বড় কোম্পানিগুলোকে অস্ত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়।
কয়েক বছরের মধ্যে দক্ষিণ কোরিয়া রাইফেলের গুলি, মর্টার শেল ও আর্টিলারি শেল তৈরি করে চমক দেখায়। এরপর তারা M16 রাইফেল উৎপাদনেও সফল হয়। চূড়ান্ত সফলতা হিসেবে তারা ট্যাঙ্ক ও আর্টিলারি তথা কামান তৈরি করে। দক্ষিণ কোরিয়ার 3 দিকেই সমুদ্র থাকায় পার্ক নৌবাহিনীকেও ঢেলে সাজান। সেই দক্ষিণ কোরিয়া আজ সামরিক শক্তিতে বিশ্বের 5ম বৃহত্তম দেশ। আমেরিকা, রাশিয়া, চীন ও ভারতের পরেই তাদের অবস্থান। ভাগ্য সহায় থাকলে দক্ষিণ কোরিয়া পরমাণু অস্ত্র তৈরি করতে পারত, কিন্তু তা হয়নি। 1970-এর দশকের মাঝামাঝি সময়ে পার্ক সরকার গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পরীক্ষা শুরু করে। প্রকল্পটি এতটাই গোপন ছিল যে সরকারের ভেতরের অল্প কয়েকজন কর্মকর্তা বিষয়টি জানতেন। দক্ষিণ কোরিয়া প্রথমে ফ্রান্সের সঙ্গে যোগাযোগ শুরু করে। ফ্রান্সের কাছ থেকে তারা রিপ্রসেসিং প্লান্ট কেনার প্ল্যান করেছিল। এর মাধ্যমে পারমাণবিক জ্বালানি থেকে প্লুটোনিয়াম আলাদা করা যায়, আর সেই প্লুটোনিয়াম দিয়েই পারমাণবিক বোমা বানানো সম্ভব। কিন্তু সমস্যা হলো, আমেরিকার গোয়েন্দারা বিষয়টা দ্রুত টের পেয়ে যায়। আমেরিকা বন্ধু হয়েও দক্ষিণ কোরিয়ার এই চেষ্টা সহ্য করেনি, কারণ আমেরিকার ভয় ছিল দক্ষিণ কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে জাপান, তাইওয়ান সহ এশিয়ার অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারে। এজন্য আমেরিকা সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের হুমকি দেয়। ফলে দক্ষিণ কোরিয়া পিছু হটতে বাধ্য হয়। পারমাণবিক অস্ত্র প্রকল্প আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়। একটা কথা বলে রাখা ভালো, সময় যত এগোচ্ছিল পার্ক ততই ক্ষমতা লোভী হয়ে উঠছিলেন। 1970-এর দশকের শুরুতে পার্ক এক অদ্ভুত সমস্যার মুখোমুখি হন। সেটা হলো, প্রচুর উন্নয়ন করলেও রাজনীতিতে তার জনপ্রিয়তা কম ছিল। 1971 সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেতা কিম দে জুং শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। পার্ক শেষ পর্যন্ত জিতলেও ব্যবধান ছিল বেশ কম, একেবারে কানের পাশ দিয়ে গুলি যায়। তিনি বুঝতে পারেন পরবর্তী নির্বাচনে হারার ঝুঁকি আছে। পার্ক হয়তো বিশ্বাস করতেন তিনি না থাকলে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন থেমে যাবে। তার যুক্তি ছিল, গণতন্ত্র গুরুত্বপূর্ণ, কিন্তু রাষ্ট্র বাঁচানো আরও গুরুত্বপূর্ণ। 17 অক্টোবর 1972 হঠাৎ করে পার্ক সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। সংবিধান স্থগিত করা হয়, জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়, রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করা হয়। বিশ্ব হতবাক হয়ে যায়। 1972 সালের শেষ দিকে পার্ক নতুন সংবিধান চালু করেন। এর নাম দেওয়া হয় ইউশিন সংবিধান। ইউশিন শব্দের অর্থ পুনর্জাগরণ বা নবায়ন। নামটা শুনতে সুন্দর হলেও বাস্তবে এটি পার্কের মৃত্যুর কারণ হয়। কেননা নতুন সংবিধানের মাধ্যমে প্রেসিডেন্টের মেয়াদের সীমা কার্যত তুলে দেওয়া হয়। আগে একজন প্রেসিডেন্ট নির্দিষ্ট সংখ্যক মেয়াদের বেশি থাকতে পারতেন না। ইউশিন ব্যবস্থার পর পার্ক চাইলে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারতেন। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি বদলে ফেলা হয়। আগে জনগণ ভোট দিত, এখন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন একটি বিশেষ নির্বাচন পরিষদের মাধ্যমে। এই পরিষদের সদস্য নির্বাচনেও সরকারের বিশাল প্রভাব ছিল, ফলে প্রেসিডেন্ট নির্বাচন প্রায় স্ক্রিপ্টেড হয়ে যায়। তৃতীয়ত, পার্ক জাতীয় সংসদের 1/3 সদস্য সরাসরি মনোনীত করার ক্ষমতা পান, অর্থাৎ সংসদেও তার প্রভাব নিশ্চিত হয়ে যায়। চতুর্থত, যে কোনো সময় তিনি সংসদকে পাশ কাটিয়ে সরাসরি আইন জারি করার ক্ষমতা পান, ফলে মানুষের ক্ষোভ বাড়তে থাকে। 1979 সাল, পার্ক চুংহির শাসনের 18তম বছর চলছে। অর্থনীতির দিকে তাকালে দেখা যায় দক্ষিণ কোরিয়ার চেহারা বদলে গেছে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে বুসান ও মাসান অঞ্চলে সরকার বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। ছাত্ররা রাস্তায় নেমেছে, শ্রমিকরা প্রতিবাদ করছে, কারণ 1972 সালের সেই বিতর্কিত সংবিধান সংস্কার। এদিকে পার্কের সবচেয়ে কাছের 2 ব্যক্তি একে অপরের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে পড়েন। তাদের একজন ছিলেন কোরিয়ান সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি তথা KCI এর প্রধান কিম জে গিউ। অন্যজন ছিলেন প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান চা জি চুল। চুল বিশ্বাস করতেন আন্দোলন দমনে আরও কঠোর হতে হবে। অন্যদিকে কিম জে গিউ মনে করতেন সরকারকে নমনীয় হতে হবে। 1979 সালের 26 অক্টোবর সিউলের সরকারি গেস্ট হাউসে রাতের ডিনার চলছে। টেবিলে বসে আছেন পার্ক চুং হি, KCI এর প্রধান কিম জাও গিউ, নিরাপত্তা প্রধান চা জি চুল ও আরও কয়েকজন কর্মকর্তা। আলোচনা চলছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বুসান ও মাসানের আন্দোলন কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে সবাই একটা সিদ্ধান্তে আসতে চাচ্ছিল। এক পর্যায়ে তর্ক শুরু হয়। তর্ক দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। চা জি চুল আবারও কঠোর দমনের পক্ষে অবস্থান নেন। কিম জাই গিউ ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর ঘটে ইতিহাসের অন্যতম নাটকীয় ঘটনা। কিম জাই গিউ হঠাৎ পিস্তল বের করেন। প্রথমে গুলি করেন চা জি চুলকে, তারপর গুলি করেন প্রেসিডেন্ট পার্ক চুং হিকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় 18 বছরের শাসন। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষটি মেঝেতে লুটিয়ে পড়েন। বয়স 61। ঘটনাটি এতটাই অবিশ্বাস্য ছিল যে শুরুতে অনেকে বিশ্বাস করতে পারেনি। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। আসলে কি ঘটেছে, কেন ঘটেছে? কিম জাই গিউ পরে দাবি করেন তিনি দেশকে একনায়কতন্ত্র থেকে বাঁচাতে চেয়েছিলেন। ঘটনার পর তাকে গ্রেফতার করা হয়। সামরিক আদালতে তার বিচার হয় এবং রাষ্ট্রদ্রোহ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1980 সালের 24 মে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পার্কের মৃত্যুর পর দেশের ক্ষমতা নিয়ে একরকম কাড়াকাড়ি শুরু হয়।
মাত্র কয়েক মাস পর 1979 সালের ডিসেম্বরে আরেক দল সামরিক কর্মকর্তা ক্ষমতা দখল করে। এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন চুন ডু হুয়ান। পরের বছর অর্থাৎ 1980 সালে দক্ষিণ কোরিয়ার গোয়াজুং শহরে গণতন্ত্রপন্থী আন্দোলন শুরু হয়। শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ সামরিক শাসনের বিরুদ্ধে রাস্তায় নামে। সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়, শত শত মানুষ নিহত হয়, কিন্তু গণতন্ত্র ফেরে না। তবে দীর্ঘ আন্দোলন ও জনচাপের মুখে 1987 সালে দক্ষিণ কোরিয়া সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা চালু করে। এর মাধ্যমে শুরু হয় আধুনিক গণতান্ত্রিক দক্ষিণ কোরিয়ার যাত্রা। তবে এখনও আসল চমক বাকি। 2012 সালে পার্ক চুং হির মেয়ে পার্ক গুন হি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দুর্নীতির অভিযোগে তিনি পরে অভিশংসিত ও ক্ষমতাচ্যুত হন। বাবার মান সে রাখতে পারেনি। এখন একটু হিসাব করা যাক। 1961 সালে পার্ক যখন ক্ষমতা দখল করেন, তখন দক্ষিণ কোরিয়ার অবস্থা আফ্রিকার দেশগুলোর চেয়েও খারাপ। মাথাপিছু জাতীয় আয় ছিল $80 কাছাকাছি। শিল্প রপ্তানি নেই, রপ্তানিও সামান্য। আর 1979 সালে তার মৃত্যুর পর মাথাপিছু আয় বেড়ে প্রায় $1600 বেশি হয়। 18 বছরে প্রায় 20 গুণ বৃদ্ধি পেয়েছে। ব্যবসা বাণিজ্যে বিস্ফোরণ ঘটেছে, রপ্তানি কয়েকশো গুণ বেড়েছে, দারিদ্র্য ছুটে নিয়েছে। বহু মানুষের কাছে পার্ক চুং হি হলেন আধুনিক কোরিয়ার স্থপতি। কিন্তু সমালোচকদের মতে তিনি সফল হলেও দিন শেষে স্বৈরশাসক ছিলেন। বিরোধীদের নির্যাতন করেছিলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সীমিত করেছিলেন। তবে পার্ককে অনুসরণ করে বিশ্বের অনেক দেশ। একা হাতে একটা দেশের আগাগোড়া বদলে দেওয়া পার্ক চুং হি সম্পর্কে আপনার মতামত কি? মাত্র 61 বছর বয়সে প্রাণ না হারিয়ে তিনি যদি মাহাথির মোহাম্মদের মতো 100 বছর বাঁচতেন, তাহলে দক্ষিণ কোরিয়া কোথায় যেত? পরিসংখ্যান ও বাস্তবতা বলছে দক্ষিণ কোরিয়া হয়তো বিশ্বের সেরা অর্থনীতির দেশ হতো।